15 বছরের সুন্দরী মেয়েকে বৃষ্টির রাতে বাসায় একা পেয়ে যেভাবে কাজ করলাম, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার পাইপ দিয়ে পানি চলে আসবে। তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন। রাত 10টা। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে বারবার। দরজা খুলে দেখি একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে। আমি একটা বশীকরণ হোঁচট খেলাম। এমন ঝড় বৃষ্টির রাতে এত সুন্দর একটা মেয়ে কোত্থেকে এসে হাজির হলো? মেয়েটি আমাকে ঠেলে সরিয়ে দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ল। আমি অবাক হয়ে তাকিয়ে দেখছি শুধু। মেয়েটি ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিল। নিশ্চয়ই অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছিল। আমি দরজা লাগিয়ে দিয়ে মেয়েটিকে বললাম, আপনি কে? কোত্থেকে আসলেন? পরে বলবো। আগে একটা তোয়ালে দিন। আমার ভীষণ ঠান্ডা লাগছে। আর আপনার বাসার মেয়েলোকদের ডাকুন প্লিজ। বাসায় কোনো মেয়েলোক নেই। ইভেন আমি ছাড়া আর কেউই নেই এ বাড়িতে। একথা শুনে মেয়েটি একটু চমকে উঠল। খানিকটা ভয় ফুটে উঠল চেহারায়। আমি বললাম, ভয়ের কিছু নেই। আপনি দাঁড়ান, আমি তোয়ালে এনে দিচ্ছি। এরপর ছুটে গিয়ে একটা তোয়ালে এনে দিলাম। বললাম, বাসার সবাই মিলি আপুর বিয়েতে গেছে। আগামী পরশু আসবে। আমিও কালকে বিয়ে বাড়িতে চলে যাব। তবে আপনি ভয় পাবেন না, জামা কাপড় বদলে আসুন। আমার ছোট বোন নিঝুমের একটা কামিজ ও পায়জামা এনে দিলাম ওকে। মেয়েটি পাশের রুমে গিয়ে ভেজা জামা কাপড় বদলে আসলো। আমার রুমে এসে চুল মুছতে মুছতে বলল, থ্যাঙ্কস। ঠিক আছে। এবার তো বলুন, কোথা থেকে এত রাতে? আমি ঢাকা থেকে বগুড়া যাচ্ছিলাম। রাস্তায় হঠাৎ আমাদের বাসটা ব্রেকফেল করেছে। ওটা ঠিক করতে সময় লাগছিল, সেই সময় এমন ঝড় বৃষ্টি শুরু হলো। লোকজন ছুটাছুটি করে এদিক সেদিক চলে গেছে। আমি ছুটে এসে একটা দোকানের বারান্দা আশ্রয় নিয়েছিলাম। কিন্তু 2-3টা লোক সেখানে এসে আমাকে বলতে বলতে মেয়েটি একবার ঢোক গিল। তারপর বলল, ওরা আমাকে বিরক্ত করছিল। খারাপ লোক বুঝতে পেরে সবকিছু ফেলে ছুটতে আরম্ভ করি। কিন্তু কোথাও কোনো বাড়ি চোখে পড়ছিল না। একদম ফাঁকা রাস্তায় আটকে ছিলাম আমরা। তারপর ছুটতে ছুটতে এই বাড়িটাই প্রথম চোখে পড়ল। আমি বললাম, ভালো করেছেন। কিন্তু এ বাড়িতে তো আর কেউ নেই। আমি একা একটা ছেলে, আপনার আমাকে ভয় করছে না? মেয়েটি আমার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, না। আপনার চোখে ভালো মানুষের ছাপ আছে। আর আপনাকে মোটেও আমার খারাপ লোক মনে হচ্ছে না। মেয়েটির কথা শুনে আমি হাসলাম। খুবই সহজ সরল একটা মেয়ে, কিন্তু দেখতে ভারী মিষ্টি। ওর বৃষ্টি ভেজা চেহারাটা এখনো চোখের সামনে ভাসছে। মুখটা অসম্ভব মায়াবী দেখাচ্ছিল। ভেজা চুলে একটা স্নিগ্ধ ভাব এসে গেছিল চেহারায়, আর ঠোঁট দুটো ভিজে এতটাই মোহময়ী হয়ে উঠেছিল যে এক মুহূর্তের জন্য হলেও মনে রোমান্টিক ভাবনার উদয় হয়েছিল। ইচ্ছে করছিল হাত দিয়ে একবার ওই ঠোঁট দুটো ছুঁয়ে দিই। মেয়েটির কথা শুনে চমকে উঠলাম। ও বলল, কি বিরক্ত করলাম? আরে না, বিপদে মানুষ তো মানুষের পাশে দাঁড়াবে, তাই না? আপনি খুবই ভালো মানুষ। কি কথাটা বলেই মেয়েটি আমার দিকে তাকিয়ে রইল। আমি আবারও হাসলাম। চোখাচোখি হতেই বুকের ভিতরটা ধুকপুক করে উঠল। অনেক স্নিগ্ধ দেখাচ্ছে ওকে। ও বলল, আমি দুঃখিত। আরে এতে দুঃখিত হওয়ার কিছু নেই। আমি ভাবছি আপনাকে কি খেতে দেই? বাসায় তো কোনো খাবার নেই। আমি তো হোটেলে খেয়ে এসেছি, থাক লাগবে না। আশ্রয় পেয়েছি, এটাই অনেক। এরপর মেয়েটা চুপচাপ আমার বিছানায় বসে রইল। আমি কি করব বুঝতে পারলাম না। ওকে একা রেখে অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ব? কিন্তু আমার তো ইচ্ছে করছে এখানেই সারারাত বসে ওকে দেখি। এমন সুন্দরী একটা মেয়ে নিজের ঘরে এসে দাঁড়ালে কি আর ঘর ছাড়তে ইচ্ছে হয়? ও বলল, আপনি গিয়ে ঘুমাতে পারেন, আপনার কষ্ট হচ্ছে? একদম না, আমার বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। কেন জানি না, বলেই হাসলাম। হাসির অর্থ মেয়েটি হয়তো বুঝতে পেরেছে, সে ও মাথা নিচু করে হাসল। আমার হঠাৎ মনে পড়ল পাশের রুমে বিস্কুট আছে হয়তো। ছুটে গিয়ে দেখি কয়েকটা বিস্কুট আছে। বিস্কুট কটা ও এক গ্লাস পানি এনে ওকে খেতে বললাম। ও দ্রুত সেগুলো খেয়ে বলল, থ্যাঙ্কস, অনেক উপকার করলে। বড্ড খিদে পেয়েছিল। ইটস ওকে। আপনি কি ঘুমাবেন? হ্যাঁ, একটু চেষ্টা করি ঘুমানোর। খুব ঠান্ডা লেগেছিল তবু। আমি মাথা ঝাঁকিয়ে বললাম, ওকে। আপনি তাহলে ঘুমান, আমি পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছি। মেয়েটিকে ও রুমে রেখে অন্য রুমে এসে শুয়ে পড়লাম।
বিদ্যুৎ চলে গেছে, সৌর বিদ্যুতের আলো জ্বলছিল। এ ঘরে লাইট জ্বালায়নি। এমন বৃষ্টির রাতে অন্ধকারে শুয়ে থাকতেই বেশ লাগে। কিন্তু পাশের রুমে অমন সুন্দরী একটা মেয়েকে রেখে এ রুমে কিভাবে আরামে ঘুমাই? এমনিতেই ওকে দেখার পর আমার হার্টবিট বেড়ে গেছে, তার উপর মেয়েটা অনেক ফ্রেন্ডলি। হাজার চাইলেও এ রাতে আর ঘুম আসবে না। চুপচাপ শুয়ে শুয়ে অনেক কিছু ভাবছি। বারবার মেয়েটির ভেজা চুল আর স্নিগ্ধ মুখের দৃশ্য চোখে ভেসে উঠছে। কিছুতেই স্থির থাকতে পারছি না, চরম অস্থিরতা কাজ করছে। এভাবে কতক্ষণ চুপচাপ শুয়ে থাকা যায়? এমন সময় মেয়েটির গলা শুনতে পেলাম। ও এ ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। বলল, আপনি কি ঘুমাচ্ছেন? না, ঘুমাইনি এখনো। আসুন। মেয়েটি ঠায় দাঁড়িয়ে রইল। বলল, আমার না একদমই ঘুম আসছিল না, তাই আপনাকে বিরক্ত করতে আসলাম গো। বারবার বলছেন বিরক্ত করার কথা। আমি মোটেও বিরক্ত হচ্ছি না। এমন সুন্দর একটা রাতে আপনার মতো কাউকে গিয়ে কথাটা এ পর্যন্ত বলে থমকে গেলাম। খুব লজ্জা লাগলো আমার। মেয়েটি চুপ করে দাঁড়িয়ে আছে। বললাম, ভিতরে আসুন গো। অন্ধকার যে, এ ঘরের লাইটটা নষ্ট। আমার মোবাইলটাও ওই ঘরে। চলুন ওই ঘরে গিয়ে বসি গো। না, এ ঘরেই বসে গল্প করব। আমার অন্ধকারে বসে গল্প করতে খুব ভালো লাগে গু। মেয়েটি হাঁটতে হাঁটতে রুমে ঢুকল। তারপর বিছানার দিকে এগোতে লাগল। আমি কথা বলে যাচ্ছি আর ও আইডিয়া করে করে এগোচ্ছে। বিছানার কাছে আসতেই আমি অকস্মাৎ ওর হাত ধরে ফেললাম। হাত ধরে বললাম, এই তো এখানে আমি, আসুন। বিছানা এদিকে গু। তারপর নিজের খেয়াল হলো, একই। আমি ওর হাত ধরে ফেলেছি। অন্ধকারে মেয়েদের হাত এত নরম হয়, এটা আমার জানা ছিল না। এর আগে কখনো কোনো মেয়ের হাত ধরার সুযোগ পাইনি, আজই প্রথম। কিন্তু এত সফট আর মসৃণ কারো হাত হতে পারে, এটা না ধরলে বুঝতাম না। মেয়েটি আমার একদম কাছে এসে বসল। তারপর আস্তে করে হাতটা ছাড়িয়ে নিতেই আমি বললাম, সরি গু। মেয়েটি কিছু বলল না, চুপ করেই বসে রইল। আমার কাছে এই রাতটাকে স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার বিছানায় পাশে একটি অপূর্ব মেয়ে বসা, পুরো ঘরে অন্ধকার, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। মেয়েটি আমার একদম কাছে বসে আছে, ভাবতেই আমার হার্টবিট বেড়ে গেল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, তাই না? মেয়েটি মৃদুস্বরে বলল, হ্যাঁ, রোমাঞ্চকর রাত। কথাটা বলেই লজ্জা পেলাম। আজ আমার কি হয়েছে? একটু আগেই হুট করেই ওর হাত ধরে ফেলেছি, এখন আবার মুখ ফসকে এমন একটা কথা বলে ফেললাম। কি জানি এরপর আরও ভয়ঙ্কর কিছু করে ফেলি নাকি। মেয়েটি বলল, আপনি বিয়ে করেননি? না, করিনি। এখনো পড়াশোনা শেষ করতে পারিনি গি। ও আচ্ছা। বাসায় কে কে থাকে? বাবা মা, ভাইয়া ভাবি আর আমি। আর আপনার? আমরা দু বোন, আব্বু আম্মু আর দাদা দাদিবু। এরপর দুজনেই অনেকক্ষণ চুপচাপ। আমি কি বলব বুঝতে পারছি না। বাইরে প্রবল বর্ষণ শুরু হয়েছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাতও হচ্ছে। মেয়েটি কি বজ্রপাতের শব্দে ভয় পায় না? বললাম, আপনার নামটাই তো জানা হলো না গি। আমি নীলাম্বরী গু। বাহ, খুব সুন্দর নাম তো। কিসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ারে গু। এরপর আবারও দুজনেই অনেকক্ষণ চুপচাপ। গল্প করার জন্য একটা টপিক খুঁজে বের করা দরকার, এভাবে তো চুপচাপ বসে থাকাও যায় না। কিন্তু কি বিষয়ে গল্প করা যায়? আমার তো এই মুহূর্তে মেয়েটি ছাড়া আর কিছুই মাথায় আসছে না। শুধু নীলাম্বরীর মুখটা দেখতে ইচ্ছে করছে। ঘরটা একদম ঘুটঘুটে অন্ধকার হওয়ায় ও আমার চেয়ে কতটা দূরত্বে বসে আছে তাও দেখতে পাচ্ছি না। তবে আন্দাজ করতে পারছি, ও আমার পাশেই বিছানায় পা তুলে বসে আছে নিশ্চয়ই। গলার স্বর খুব কাছে মনে হওয়ায় বুঝতে পেরেছি ও আমার একদম কাছেই বসে আছে। ইচ্ছে করছে ওকে একটিবার ছুঁয়ে দেখি। নীলাম্বরী বলল, আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন করি? অবশ্যই বলুন। আপনার গার্লফ্রেন্ড নেই? নাই। কেন নাই? ছিল একজন, গত বছর ব্রেকআপ হয়ে গেছে। তারপর আর নতুন করে রিলেশনে জড়ানো হয়নি। আপনার? আমি কখনোই রিলেশন করিনি। ছোট থেকেই অনেক প্রপোজাল পেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম আগে অনার্সে উঠি, তারপর ওসব। এখন তো উঠেছেন, এখন প্রেম করবেন? আমার প্রশ্ন শুনে মেয়েটি শব্দ করে হেসে উঠল। আমি লজ্জা পেয়ে গেলাম। তবুও মনে হতে লাগল, মাঝে মাঝে একটু নির্লজ্জ হতেও হয়, সবসময় লজ্জা পেলে কখনো প্রেম করা যায় না।
তাই আরেকটু সাহস নিয়ে বললাম, হাসলেন যে? প্রেম করবেন না? হুম করব, কিন্তু সেরকম কাউকে পেতে হবে তো। আগে পাই, তারপর ভেবে দেখব। এত কাছে এমন হ্যান্ডসাম একটা ছেলে বসে আছে, হাত বাড়ালেই যাকে ছোঁয়া যায়, তবুও আর কাউকে খুঁজতে হবে। কথাটা বলেই আমি মুখ টিপে হাসলাম। জানি না এরপর মেয়েটার রিয়াকশন কেমন হবে, খুব ভয় হতে লাগলো যদি রেগে যায়। কিন্তু আমার ভয় কাটিয়ে দিয়ে নীলাম্বরী বলল, এত দ্রুত বুঝি কারো প্রেমে পড়া যায়? আমি তো পড়ে গেছি। কার বারে? একটু আগে যার হাত স্পর্শ করলাম। ওই বৃষ্টিস্নাত চেহারা দেখেই তো আমার মনের ঘণ্টা বেজে গেছে। নীলাম্বরী বোধহয় খুব লজ্জা পেয়েছে। লাজুক লাজুক স্বরে বলল, সত্যি? হুম, সত্যি একটা বলার পর আমার কেমন যেন লাগতে শুরু করল। বুকের ভিতরে ধিপধিপ করছে। লাগামহীনভাবেই তো ওকে প্রপোজ করে বসলাম, জানি না কিভাবে নেবে ব্যাপারটা। যদি রাগ করে উঠে চলে যেতে চায়, আমি কি ওকে আটকাতে পারব? ওর সামনে দাঁড়িয়ে কিভাবে আকুতি করে বলবো, আমাকে ফেলে যেও না, আমি সত্যিই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। এমন সময় কাছেই কোথাও খুব জোরে শব্দ করে বাজ পড়ল। নীলাম্বরী ভয় পেয়ে চিৎকার করে উঠল, ও মাগো, আপনি কোথায়? ওকে ভয় পেতে দেখে আমি অন্ধকারেই ওকে ধরে ফেললাম, একেবারে বুকের কাছে। ওর নিঃশ্বাস পড়ছে আমার গলায়, মুহূর্তেই আমার হৃদস্পন্দন বেড়ে গেল। জীবনে কখনোই এত কাছে কোনো মেয়েটিকে পাইনি। একদম আমার বুকে লুকিয়ে পড়েছে নীলাম্বরী, শক্ত করে জাপটে ধরে আছে। আমার এত ভালো লাগছে যা বলে বোঝানো সম্ভব না। এমন আকর্ষণীয় একটা রাতে বুকের মাঝে একটা অপরূপ মেয়ে, কি যে অন্যরকম ফিলিংস হচ্ছে। ইচ্ছে করছে আজীবন এভাবেই ওকে বুকে চেপে রাখি। এই রাতটা যেন কখনো শেষ না হয়, যুগ যুগ ধরে না ফুরালেও আপত্তি নেই তাতে। এমন বৃষ্টির একটা নেশাভরা রাতে এ কোনো নেশা হয়ে কাছে এলে নীলাম্বরী। এভাবে কেটে গেল অনেকক্ষণ। নীলাম্বরী নিজেকে সামলে নিয়ে বলল, সরিউ। আমি ওকে ছেড়ে দিলাম। ও একটু দূরে সরে বসল। অন্ধকারেই মনে হচ্ছে ও অনেক বেশি লজ্জা পেয়েছে। ইচ্ছে করছে ওর লাজুক মুখটা দেখি, কিন্তু এমন অন্ধকারে কিভাবে দেখব? আমি বললাম, জীবনে প্রথমবার কোনো মেয়েকে জড়িয়ে ধরলাম। এই কাজটাই এতটা ভালো লাগা মিশে থাকে, আমার জানা ছিল না। নীলা, তুমি আমার উপর রেগে যাচ্ছ না তো? না, রাগ করব কেন? প্রেমে পড়ে যাওয়াটা তো স্বাভাবিক, তাই না? তাছাড়া এমন ঝড় বৃষ্টির রাতে একা একটা মেয়েকে কাছে পেলে কি অবস্থা হয়, আমি বুঝতে পারছি। নীলাম্বরীর কথা শুনে আমি ভীষণ লজ্জা পেলাম। আমার ব্যাপারটা তাহলে ধরে ফেলেছে। কিন্তু কি আর করার? মনকে বুঝানো যে অনেক কষ্টের আর খুবই কঠিন। নীলাম্বরীর নেশায় মেতে উঠছি ক্রমাগত। জানি না এরপর কি হবে আমার। নিজেকে হারিয়ে ফেলেছি ওর ওই বৃষ্টিস্নাত শরীরে। শেষ মুহূর্তে পারব কি নিজেকে সামলাতে? যদি কোনো ভুল হয়ে যায়? চিন্তাটা মাথায় আসতেই একটু দূরে সরে এসে বসলাম। নীলাম্বরীও হয়তো বুঝতে পেরেছে ব্যাপারটা। ও একটু চুপ থেকে বলল, আমি বরং ওই ঘরে যাই, আপনি ঘুমান গু। কথাটা বলেই ও বিছানা থেকে নেমে পড়ল। আমি দেখলাম ও দরজার সামনে চলে গেছে। তারপর বলল, শুভরাত্রি গু। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে এখন আবার শুভরাত্রি বলা হচ্ছে। কিন্তু কিছুই করার নেই, একটা মেয়েকে তো আর জোর করে বুকে চেপে রাখতে পারি না। কিন্তু মনটা বড্ড ছটফট করছে। অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করলাম। পুরো বাড়িটা ফাঁকা, তার উপর প্রবল বর্ষণ হচ্ছে বাইরে। পাশের রুমে নীলাম্বরীর মতো একজন মেয়ে, যাকে দেখে প্রেমেও পড়ে গেলাম, কি করে ঘুমানো সম্ভব? প্রায় 15 মিনিটের মতো বিছানা ছটফট করলাম। অস্থির লাগছে ভীষণ, নীলাম্বরীকে দেখার জন্য মনটা ছটফট করছে। না, এভাবে শুয়ে থাকা যায় না। নীলাম্বরীর মুখটা একবার দেখতেই হবে, ওকে না দেখা অবধি আমার ঘুম আসবে না। দ্রুত দরজার কাছে চলে আসলাম। 2 রুমের মাঝখানের দরজাটা ও খোলাই রেখেছে। ওর রুমে সৌর বিদ্যুতের মিটিমিটি আলো জ্বলছিল। সেই টিমটিমে আলো যা দেখলাম, তাতে আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল, দ্রুত হার্টবিট বাড়তে লাগল। চোখ বন্ধ করে শুয়ে আছে নীলাম্বরী। একরাশ ভেজা চুল এসে পড়েছে ওর মায়াবী মুখটার উপর। এতটাই মিষ্টি দেখাচ্ছে ওকে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমার খুব ইচ্ছে করছে ওর মুখটা একবার ছুঁয়ে দেখি। ইচ্ছে করছে আলতো করে সরিয়ে দিই ওই চুলগুলো। ইচ্ছেটা নেশায় পরিণত হতে সময় লাগল না। এমনিতেই ও এই নেশাভরা রাতে ভালোবাসার নেশা হয়ে আমার ঘরে এসেছে, এখন আবার ছুঁয়ে দেখার অদম্য বাসনা জাগছে।
একটা মানুষ কি করে এত সুন্দর হতে পারে? একবার ছুঁয়ে দেখলে কি খুব অন্যায় হয়ে যাবে? পর মুহূর্তেই আমার সচেতন